সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের নতুন একটি রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো মৃগেল মাছের রেসিপি। কিভাবে খুব সহজে আলু বেগুন দিয়ে এই মৃগেল মাছের তরকারিটা আপনারা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। যারা ব্যাচেলার আছেন কিংবা সংসার জীবনে নতুন পা রেখেছেন, শ্বশুরবাড়িতে কিছুই রান্না করতে পারছেন না, তাদের জন্য আজকের এই রেসিপি খুব সহজে শিখে নিতে পারবেন। তো চলুন চলে যাচ্ছি মূল রান্নায়। মৃগেল মাছ রান্না করার জন্য আমি এখানে কয়েক টুকরো মৃগেল মাছ নিয়েছি। এবার আমি এই মাছকে লবণ হলুদ মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাছটা রান্না করার আগে চেষ্টা করবেন মাছটা ভেজে নিতে। তো ভাজার আগে আমি এভাবে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে আছেন মাছ ভাজি তরকারিতে পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা কিন্তু এই ভাজিটা স্কিপ করতে পারেন। ভালো করে কষিয়েও এই তরকারিটা কিন্তু রান্না করতে পারেন। আমি আজকে মাছ ভাজি করেই এই তরকারিটা রান্না করব, সে কারণে মাছটা ভাজি করে নিচ্ছি। আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এবার চলে যাচ্ছি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই তো গরম হয়ে গেছে। তারপরে আমি সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এবার রান্নার রেগুলার তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি এর ভিতরে এক এক করে মাছ দিয়ে দিব। চেষ্টা করবেন কড়াইটা যেন খুব ভালোভাবে গরম হয়, না হলে মাছটা কিন্তু কড়াইতে লেগে যাবে। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এর ভিতরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক একজনের রান্না এক এক রকম। একই জিনিস দিয়ে আমরা রান্না করলেও স্বাদ কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়, শুধুমাত্র রান্নার সিস্টেমটা না জানা থাকলে। আশা করছি যারা পারেন না আজকের রেসিপি যদি ফলো করেন, যে কোনো মাছ এভাবে রান্না করবেন, দেখবেন একদম প্লেটে একটা ভাতও থাকবে না। আশা করছি আপনাদের কাছে খুব সহজে আজকের রেসিপি আমি শেয়ার করব। মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে মাছ কিন্তু বেশি ভাজিনি, হালকা একটু ভেজেছি। আমি যখন মাছ ভাজি করে রান্না করি তখন কিন্তু একদম লাল লাল কড়া করে ভাজি করি না, হালকা একটু ভাজি করে উঠিয়ে নিই, কারণ আমার এভাবেই ভালো লাগে। আপনারা চাইলে খুব কড়া করেও ভাজতে পারেন। যেহেতু আমি তরকারিতে মাছ দেব, এই কারণে খুব কড়া করে ভাজলাম না। তো আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। অবশিষ্ট তেলে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এই একই তেলে কিন্তু এই তরকারিটা রান্না করব। কম তেলে এই কিভাবে রান্না করবেন সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিব। যারা কম তেল খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আজকের রেসিপি ফলো করবেন। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এসেছে। এর ভিতরে আমি লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া 1 চামচ আদা রসুন বাটা আমি একসাথে মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়া শেষ। এবার আমি ভালো করে এই তেলের সাথে মশলাগুলোকে ভেজে নেব। এই মশলাটা যদি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই লাগবে না। আমার কিন্তু মশলা ভাজা একদমই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে গেছে। এখন আমি এ পর্যায়ে এসে আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। আমি আজকে আলু আর বেগুন দিয়ে এই মৃগেল মাছের রেসিপিটা করে দেখাবো। আশা করছি আজকের এই ভেজিটেবল ফিশ কারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। মাংস খেতে খেতে যাদের একদমই ভালো লাগছে না তারা কিন্তু এই রকম ঝাল ঝাল তরকারি কিন্তু খুব অনায়াসে রান্না করে খেতে পারেন। আজকে আমি একটু ঝাল ঝাল তরকারি রান্না করছি, কারণ দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। খুব বেশি ঝাল হয় নাই, তারপরেও একটু চেষ্টা করেছি আজকে ঝালটা বাড়িয়ে দেওয়ার জন্য। আমার কিন্তু মশলার সাথে আলু বেগুন খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এটুকু পানি হলেই কিন্তু আমার বাকি তরকারিটা কষানো হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ভালো করে এই যে নেড়েচেড়ে দেব এখন, যাতে সম্পূর্ণ তরকারিটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায় এবং সমানভাবে সিদ্ধ হয়। চেষ্টা করবেন এভাবেই করে নিতে। আজকের এই সহজ রেসিপি আমি জানি সবাই পারেন, কিন্তু ওই যে প্রথমে বললাম যারা ব্যাচেলার আছেন কিংবা সংসার জীবনে নতুন পা রেখেছেন তাদের জন্য আজকের এই রেসিপি। যদি কোনো কারণে তাদের সামনে পড়ে যায় কিন্তু তারা খুব সহজে শিখে নিতে পারবেন।
তরকারি কষানোর এই পর্যায়ে এসে কিন্তু আমার তরকারিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাকি যে ঝোল রাখবো সেজন্য পানিটা দিয়ে দেব। আমি বেশি ঝোল ঝোল করব না, সামান্য একটু পানি দিলেই কিন্তু আমার এই তরকারিটা রান্না হয়ে যাবে। কারণ তরকারি কিন্তু আমার একদম 99% সিদ্ধ হয়ে গেছে, বাকি 1% আছে, সেটা কিন্তু আমি এই পানি দিয়েই সিদ্ধ করে নেব। তরকারিতে পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। যারা এখনও আমার সঙ্গে আছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিবেন। আজকে যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর আজকের এই রেসিপি যদি আপনাদের অনেক বেশি ভালো লাগে, তাহলে কিন্তু বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই কাজটি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। 4-5 মিনিটের মতো জাল করে কিন্তু আজকের এই রেসিপি আমি নামিয়ে নেব। আমার তরকারি কিন্তু একদমই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে, বলকটাও কিন্তু খুব সুন্দর উঠে গেছে। এ পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে আজকের এই তরকারিটা নামিয়ে নেব। আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতেছি, যখন দেখবেন তরকারির বলকগুলো একদম মাঝখানে সুন্দরভাবে উঠে আসছে, তখন দেখবেন এই যে আপনার তরকারিটা রেডি হয়ে গেছে। আমার তরকারি কিন্তু একদমই হয়ে গেছে। এবার কিন্তু আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। আর এখন আপনাদেরকে সামান্য কয়েক মিনিট পরে আমি এই যে তরকারিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আর ইয়ামি ভাব এসেছে। আসলেই মনে হচ্ছে এক প্লেট ভাত যেন 1 মিনিটও লাগবে না। আমার এই রেসিপি খুবই ভালো লেগেছে, আমার পরিবারের সবাই পছন্দ করেছে। যদি আপনারাও চান এই রেসিপি ফলো করে এভাবে রান্না করতে পারেন। এখন আমি একটি বাটিতে তরকারিগুলো উঠিয়ে নেব। তো সবগুলো তরকারি এক এক করে এই বাটিতেই সার্ভ করে নিচ্ছি। আর বেগুন আর আলু দেওয়ার কারণে তরকারির একটা গাঢ় ভাব চলে এসেছে। আসলেই তরকারিটা খুবই ইয়ামি আর টেস্টি হয়েছিল। এক এক করে আমি কিন্তু সবগুলো তরকারি এই বাটিতে উঠিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিব কতটা সুন্দর কালার হয়েছে। এই যে দেখুন, আসলে ভিডিওতে না, বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এই তরকারির কালারটা। আমি দেখে তো পুরাটাই অবাক হয়ে গেছি। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।